জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। জুলাই সনদে স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে সনদ বাস্তবায়ন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য প্রধান উপদেষ্টাকে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শেষে এসব কথা জানান তিনি। অন্যদিকে জামায়াত ইসলামী মনে করে জুলাই সনদ নিয়ে আর কোনো সমস্যা না থাকলেও বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, এটি একটি রাষ্ট্রীয় দলিল, এই সনদ হতে হবে শক্তিশালী আইনি ভিত্তিতে। এ সময় গণভোট বা সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। এছাড়াও সংস্কার প্রক্রিয়া ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এই সনদের নাম হতে হবে জুলাই সনদ। আইনি ভিত্তি পেতে এনসিপি আগের অবস্থানই রয়েছে বলেও জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়। এই দলিলটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি প্রশ্নাতীতভাবে, জাতির কাছে যেন এটা কোনোদিন প্রশ্নবিদ্ধ না হয়, ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ না হয়। জুলাই স্পিরিটকে ধারণ করার দৃষ্টিভঙ্গি দিয়েছে। আপনি কি জুলাইকে ধারণ না করেন তাহলে আপনি তো ফেসিবাদের পক্ষে গেছেন, অপব্যাখ্যার সুযোগ নাই। আমরা রিটেন দিয়েছি, একেবারে স্পষ্ট আছে। সেই জন্য আমরা বলেছি যে আগামী দিনে যারা বাংলাদেশে রাজনীতি করবেন একটা নতুন ধারা, নতুন ব্যবস্থার অধীনে রাজনীতিটা করতে হবে। তার একটা পার্ট হিসেবে আমরা ব্যবস্থাটা দিয়েছি। আমরা যদি সংবিধানের সাথে বিষয়গুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দেই, যদি ভবিষ্যতে এটাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে রেখে দেই, তাহলে কার্যকরভাবে, টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না। এদিকে ঐকমত্য কমিশনের সভার দ্বিতীয় পর্বের সমাপ্তি টেনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মহা উৎসব। রাজনৈতিক সমঝোতার বাইরে চিন্তার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যেটাতে গেছি এটা নজির হিসেবে থাকবে। এই নজির যেন খুদ বলা নজির না হয়, এটি আমার আবেদন। যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। ফরিদপুর ৪ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এছাড়া ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটের রেলপথও অবরোধ করা হয়। ফরিদপুর ৪ সংসদীয় আসনে ২ ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রোববার সকালে ভাঙার রেল লাইন অবরোধ করেন স্থানীয়রা। হামিরদী রেল ক্রসিংয়ে রাজবাড়ী থেকে ঢাকাগামী নকশিকাথা ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধরা। এদিকে রাস্তায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল। এদিকে আন্দোলনের সমন্বয়কারী এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। এছাড়া পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় হরতাল কর্মসূচিও পালন হয়েছে। এদিকে বাগেরহাটেও সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। যারা নির্বাচন কমিশনে আছে এরা আসলে কতটুকু কমন সেন্স নিয়ে আছে আমার আসলে জানা নাই, যে এখানে অনেক বছর যাবত আমরা সবাই একসাথে আছি, তো হুট করে এভাবে ২-৩টা ইউনিয়ন অন্য জায়গায় কাটিয়ে মানেটা কি? আমাদের এই দাবি যতদিন না মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা সড়ক এবং রেল দুটোই অবরোধ করে রাখবো। বেড়ার সাথে যে পাবনা ১-এর আসন ছিল
সেই আসনটা পূর্ণবহল করতে হবে। আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ নেই, তারপরেও যদি ঘটে আমরা এটা নিবারণ করার জন্য চেষ্টা করব। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ এবং একই সঙ্গে প্রশাসনিক পুনর্নির্ধারণ, অর্থাৎ একটি উপজেলা থেকে কোনো ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো উপজেলার সঙ্গে যুক্ত হওয়া, দুটো কিন্তু এক বিষয় না। এই বিষয়টার কারণে আমার মনে হচ্ছে মানুষের মধ্যে যে একটা ভুল বার্তা রয়েছে, পাশাপাশি আমার মনে হয় আন্দোলনের ক্ষেত্রে মানুষের যেই ক্ষোভটা আরো বেশি বাড়ছে। এর আগে ফরিদপুরে সড়ক ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আন্দোলনের অধিকার সবার রয়েছে, তবে লাখ লাখ মানুষের ভোগান্তিতে ফেলা যৌক্তিক নয়। ফরিদপুরে মনে হয় 2টা ইউনিয়ন আগের যে সংসদীয় আসনে ছিল ওইটা থেকে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে। এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা হলো ইলেকশন কমিশন এটা তারা করছে এবং এটা তারা পরে আবার তাদের শুনছে, যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে। এখন এই নির্ধারণটা নিয়ে ওই এলাকার লোকজনের ভিতরে একটাই, তাদের যদি কোনো রকমে ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু এটার জন্য এই জনকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। বরিশাল ব্রজমোহন কলেজে কেন্দ্রীয় ছাত্র সংসদ বাক্স নির্বাচনের 1 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে বিএম কলেজের 0 পয়েন্টে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও বাক স্বাধীনতার জন্য ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান ও হলের সমস্যার সমাধানের হল সংসদ নির্বাচনেরও দাবি জানান তারা। মিছিলে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার সহ নানান ধরনের সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। প্রায় 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে কথা জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিকেল 4:30টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন লুৎফুজ্জামান বাবর। টানা 2 ঘণ্টা ধরে বৈঠক চলে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শকও। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুব সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। লুৎফুজ্জামান বাবর বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি, তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে, তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করছেন তিনি। বাবর দাবি করেন, ভারতের শেখ হাসিনার সাথে বৈঠক করেছে এস আলম। দেশে অবৈধ অস্ত্র আসছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার, সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি। উনিও একই জায়গায় একমত পোষণ করছেন। মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সৌহার্দ্যপূর্ণ হয়েছে। উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো, এটা তো একটা উদ্বিগ্ন জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে প্রবাসীরাও ত্রয়োদশ নির্বাচনে ভোট দিতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। মালয়েশিয়ার কুয়ালালামপুরে রোববার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা নিশ্চিত করেছেন। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে যখন আপনারা নিবন্ধিত হবেন, আপনারা প্রবাসী ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন এবং যারা নিবন্ধিত হবেন তারা শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোটটা দিতে পারবেন। এখন দেখা গেল যে আপনি নিবন্ধন করেছেন যে আমি মালয়েশিয়া থেকে ভোট দিব, কিন্তু আনফর্চুনেটলি আপনি ভোটের দিন বাংলাদেশে আপনার বাড়িতে উপস্থিত, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুযোগটি থাকবে না। প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য নির্বাচিত নতুন 22 দলের তথ্য উপাত্ত যাচাইয়ের কালও তাদেরকে তলব করেছে নির্বাচন কমিশন। রোববার কয়েকটি দলের সঙ্গে আলোচনা
করেন ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার বাছাইয়ে বাদ পড়া দলগুলোকে ইতিমধ্যে কারণ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে টিকে থাকা দলগুলোর কেন্দ্রীয় অফিস, জেলা উপজেলা দপ্তর ও কমিটি সমর্থক তালিকা বাছাই সহ মাঠ প্রতিবেদন এসেছে নির্বাচন কমিশনে। সবকিছু পর্যালোচনা করে যোগ্যদের বিষয়ে এ মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। এতে 15 সেপ্টেম্বর পর্যন্ত দলগুলোর দাবি আপত্তি নিষ্পত্তিতে শুনানির সুযোগ দিচ্ছে কমিশন। 30 সেপ্টেম্বরের মধ্যে নতুন রাজনৈতিক দলের গেজেট প্রকাশ করবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে 5 জন হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। শীর্ষ 3 পদে থাকা ভিপি সাদিক কায়েম, এজিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খানের সাথে আছেন পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না, যা গেজেট আকারে শীঘ্রই প্রকাশ করা হবে। রোববার সকালে নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী পারস্পরিক পরিচিত হয়েছে প্রথম সভায়। সভা শেষে সংবাদ সম্মেলন করেন বিজয়ীরা। যে মতেরই হোক না কেন, আজ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন এস এম ফরহাদ। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে জানিয়ে ভিপি সাদিক কায়েম বলেন, আমরা নেতা নই, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে গিয়েছি, এখনও একইভাবে যাব। সাদিক কায়েম আরও বলেন, এখানে হার বলতে কিছু নেই, আমরা সবাই জিতেছি। বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী জিতেছে। সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার যেহেতু সবাই জেনারেল মেম্বার, এখানে কম্পারিজন করা কঠিন। তো যিনি বেশি ভোট পেয়েছেন, সবচাইতে বেশি সর্বাধিক, তাকেই আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি। তিনি হচ্ছে সাবিকুন নাহার তামান্না। যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন, তাকে আমরা অন্যতম আরেকজন, যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারে। মোট 5 জন হচ্ছে, তিনি আসিফ আব্দুল্লাহ। এই মোট 5 জন সিনেটে থাকবেন। আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতে কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের কথা শোনার চেষ্টা করব। শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণ করাই প্রথম কাজ হিসেবে দেখছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। এ সময় পরাজিত প্রার্থীদের সঙ্গে নিয়েই শিক্ষার্থী বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে বলে জানান তিনি। কাজ থাকবে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো আছে, সেই চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতা দেওয়া। যারা হেরে গেছে, কেউ আমার বন্ধু, কেউ ছোট ভাই, তো আমি অবশ্যই তাদেরকে একসাথে নিয়ে কাজ করতে চাই। কেননা তারাও তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ডাকসুকে ঘিরে তাদের কিন্তু অনেকগুলো সুন্দর যে চিন্তাভাবনা সেগুলো ছিল। হয়তো তারা নির্বাচিত হতে পারেনি, অনেকে হয়তো আমার চেয়ে কিছু কম ভোট পেয়েছেন। তো আমি চেষ্টা করব ডাকসুকে ঘিরে তাদের যে সুন্দর সুন্দর ইশতেহার ছিল বা পরিকল্পনা ছিল, যেগুলো হয়তো আমার ইশতেহারে নেই, তো আমি তাদের যে সুন্দর পয়েন্টগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে নিয়ে একসাথে আগামীতে নতুন একটি জাহাঙ্গীরনগর বিনির্মাণ করতে চাই। ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে 26টি ও হল সংসদে 2টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই কার্যক্রম। ডাকসু ভবনের 2য় তলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয় থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে ফর্ম বিতরণের এই কার্যক্রম, আর জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। এতে নতুন করে যুক্ত হয়েছে 1764 জন ভোটার। ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 27,634 জন। আগামী বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে রোববার প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা, আর আপত্তি গ্রহণের পর 25 সেপ্টেম্বর ঘোষণা হবে চূড়ান্ত তালিকা। যদিও মোট পদ সংখ্যার কোনো হেরফের হয়নি। কেন্দ্রীয় সংসদে মোট পদ সংখ্যা 28। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আমাদের সেশন জট, হল ক্যান্টিনের খাবার, যাতায়াতের অসুবিধা বা আমরা থাকতে পারছি না, এই রকম বিভিন্ন যত আনুষঙ্গিক কাজ আছে
সব নিয়ে আমার কাজ করার ইচ্ছে। আমি যেহেতু প্রথম মনোনয়ন প্রার্থী, প্রথম সবার আগেই মনোনয়ন ফর্মটা সংগ্রহ করছি, এটা আসলেই খুবই ভালো লাগতেছে আর কি। আমার আরও 3 দিন আমরা মনোনয়নপত্র বিতরণ করব। তো শুরুতে ভালো লাগছে, একজন ছাত্র এসেছিল হল চাকসুর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে সে অলরেডি নিয়ে গিয়েছে। তো আমরা আশা করছি আমাদের 3:30 পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় আছে, আরও ছাত্রছাত্রী আসবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন 16টি বিশ্ববিদ্যালয়ে জামায়াতের উপাচার্যরা সরকারের কিছু লোকের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে ডাকসু এবং জাকসুতে একচেটিয়া ফলাফল ছাপিয়ে দেবার চেষ্টা করেছে। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন, যাতে একচেটিয়া একটা ফলাফল তৈরি করা যায়। কোনো একটা গভীর নীলনকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। 48 ঘন্টার মধ্যে নুরুল হক নূরের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার দুপুরে ঢাকা মেডিকেলে নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে অপরাধীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও করেন দলটির এই নেতা। জানান, গতকাল নূরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে নূরকে বিদেশে নেয়ার ঘোষণাও দিয়েছে সরকারের টালবাহানার নিয়েও মন্তব্য করেন। সরকারের এই ঘোষণাকে প্রত্যাহার করেন দলটির নেতারা। জানান, প্রয়োজনে দল এবং পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। গত 29 আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সভাপতি নুরুল হক নূর সংবাদ সম্মেলন করার সময় হামলার শিকার হয়। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যারা এই ঘটনার নির্দেশদাতা, তাদেরকে চিহ্নিত করে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 48 ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব, সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না। আমরা এখনই বলছি না, কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও। এখন চারদিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল 5:11 দিকে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল দেখানো হয় ভারতের আসাম রাজ্যর উদলগুড়ি জেলার ভূমি থেকে 5 কিলোমিটার গভীরে। এর প্রভাবে ঢাকা, গাজীপুর, সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জ সহ সারা দেশে ভূমিকম্পের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে একই সময় নেপাল, ভারত, মিয়ানমার ও চীনেও ভূকম্পন অনুভূত হয়েছে। উৎপত্তিস্থলের রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা দেখানো হয়েছে 5.9 ডিগ্রি সেলসিয়াস। ঘরের মধ্যে শুয়ে ব্যায়াম করতেছিলাম। ব্যায়াম করার সময় হঠাৎ দেখি আমার শোকেসের একটু নাড়াচাড়া করেছি। ভালো মতো খেয়াল করলাম, তা আমি তখন অনুভব করতে পারলাম আমার শরীরটাও দুলছে, কাঁপছে। তো তখন আমি একটু মৃদু ভূমিকম্প উপলব্ধি করছি। তালা মারতে আমি পড়ে যেতে ধরছিলাম, এটাই। হ্যাঁ, এইটুকুই আমি বুঝেছি যে পড়ে যাবার ধরলাম কি কারণে। এখনই শুনলাম যে ভূমিকম্প যাচ্ছে, দেখতেছে ভূমিকম্প হচ্ছে। তা আমি আমার মেয়েকে নিয়ে দৌড়ে উঠে বাইরে আসছি। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। রোববার থেকে
পরবর্তী ৭২ ঘণ্টায় ৬টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রংপুরের বর্ষণ আরও অনেক দিন স্থায়ী হতে পারে বলেও জানান আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে সতর্ক করেন এই আবহাওয়াবিদ। আজকে সকাল ৯টা থেকে পরবর্তী 3 দিনের জন্য রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগে, এবং এটা 3 দিন পরে দেশের মধ্যভাগ থেকে বৃষ্টিটা কমলেও পরবর্তীতেও আবার আগামী 19 তারিখ পর্যন্ত দেশের উত্তরভাগে অর্থাৎ রংপুর বিভাগে সেটা 19 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার শেষ বিদায় নিলেন লালন কন্যা হিসেবে খ্যাত ফরিদা পারভিন। বৃষ্টি স্নাত সকালে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ আনা হয় শহীদ মিনারে। সেখানে প্রথমেই শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়। এরপর একে একে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই কণ্ঠশিল্পীকে। লালন সঙ্গীতের পাশাপাশি আধুনিক বাংলা গান ও নজরুল সঙ্গীতে তার দখল ছিল চোখে পড়ার মতো। তার বিদায়ে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। আমাদের সংস্কৃতির জগতের, এমনকি বিশ্বব্যাপী যে সংস্কৃতির জগৎ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্য নিয়ে, সেই জগতের উনি একদম উজ্জ্বল নক্ষত্র। তার মতো সঙ্গীত শিল্পী এটা তো আর যুগে যুগে আসবে না। আপনারা জানেন যে তিনি, তাকে সবাই বলতো লালন সম্রাজ্ঞী। তো এটা অপূরণীয় ক্ষতি। লালন সাহেবের গানকে আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা নাগরিক যারা নগরে যারা থাকি তাদের সাথে পরিচয় করেছে, এবং সারা বিশ্বে ওনার মাধ্যমে লালনের গানের একটা বিশাল প্রচার এবং প্রসার হয়েছে। এদিকে কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনকে। রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌর কবরস্থানে নেওয়া হয় ফরিদা পারভিনের মরদেহ। এরপর জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। গুণী এই শিল্পীর মৃত্যুতে কুষ্টিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 1954 সালের 31 ডিসেম্বর নাটোরের সিংড়ায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভিন। তবে বাবার চাকরির সূত্রে শৈশব কেটেছে কুষ্টিয়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরিদার মতো ভালো মানুষ এশিয়া মহাদেশে 2-1টি আছে। বিশেষ করে শিল্পের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে ফরিদা অতুলনীয়। লালন সঙ্গীত এবং ফরিদা পারভিনকে আমরা কখনো আলাদা করতে পারবো না, এবং এই লালন সঙ্গীতকে বিশ্বের দরবারে, বাংলাদেশ থেকে বাইরে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের কুষ্টিয়ার কৃতি ফরিদা পারভিন ম্যাম। ফরিদার গানের যে মাধুর্য, তার গলার যে মাধুর্য, তার যে বিশেষভাবে পরিবেশনের যে ভঙ্গি, এই ভঙ্গিটা সাধু জগতে, সাধু মণ্ডলীর মধ্যে অত্যন্ত পরিচিত। লালন শাহের যে গান, এটা সারা বিশ্বে যিনি ছড়িয়ে দিয়েছিলেন তিনি হলেন ফরিদা পারভিন। মানে লালন এবং ফরিদা পারভিন নাম দুটি কিন্তু অবিচ্ছেদ্য। তো সেই জায়গা থেকে আমরা গর্বিত ছিলাম যে আমাদের কুষ্টিয়ার শিল্পী, আমাদের কুষ্টিয়ার মানুষ, আমাদের কুষ্টিয়ার সম্পদ। হয়রানি কমাতে সেবা খাতে স্বচ্ছতা বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার। তাই কর আইনজীবীদেরকে সেবা গ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে TRMS সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সহায়ক হবে। আগামী বছর থেকে কর্পোরেট কর পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। এবছরই তৈরি করা হবে কর অ্যাপ। এ সময় NBR-এর চেয়ারম্যান বলেন, সরকারের কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াকে সহজ করার একটি গুরুত্বপূর্ণ ধাপ TRMS। ইতিমধ্যেই করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে NBR। আপনার ট্যাক্স লয়ারে কিন্তু আজকে যেটা বেশিরভাগ সময় আমরা করেন, কারণ আমি আমার ট্যাক্স
যাই হোক টাকা পয়সা কম ট্যাক্স দিতে হয়তো প্রত্যেক বছর আমি যেতে পারি না, একজনকে দিয়ে দিই আর কি। আপনারা যদি খুব দ্রুত একটা জিনিস হলো আপনারা দ্রুত যে যারা সার্ভিস যাবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে, বেশি দিন ঘুরে ট্রেনেন না আর কি আসবে। কারণ হয় কি আছে না, আমার একটা কথা যায় রসগোল্লা মাথার উপর দিলে খারাপ, এটা প্লেটে দিতে হবে, মাথার মধ্যে যদি খা বেড়া তুই রসগোল্লা মাথার মধ্যে দিয়ে দিল না। আপনারা যদি ক্লায়েন্টরে বলে বেটা আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এটা তো তারা একটু হয়রানি হবে, তাই না? হ্যাঁ, যথাসম্ভব যখন আসতে করবেন এই জিনিসটা আপনাদের অনুরোধ রইল। কারণ আগামী 16 ডিসেম্বরের পর থেকে বাণিজ্যিক ভূমি নিবন্ধন শতভাগ অনলাইনে করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। আশিক চৌধুরী বলেন, সরকারি প্রতিষ্ঠানে ম্যানুয়াল সার্ভিস চালু থাকা পর্যন্ত ডিজিটাল সেবা কার্যকর হবে না। এজন্য বিডার সব কার্যক্রমকে ধাপে ধাপে ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। জানান, ডিজিটাল সেবা গ্রহণে সেবা গ্রহীতাদের আগ্রহ তুলনামূলক কম থাকায় এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। এ বিষয়ে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মে নতুন করে নিবন্ধন অধিদপ্তরে 5টি সেবা যুক্ত করার কার্যক্রম উদ্বোধন করা হয়। এখন থেকে ভূমি নিবন্ধন ও লাইসেন্স সহ বিভিন্ন সেবা অনলাইনে পাবেন বিনিয়োগকারীরা। ব্যবসা সংক্রান্ত যাবতীয় সরকারি সুবিধা বা যাবতীয় সরকারি সার্ভিস যেগুলা, সেই সার্ভিসগুলা একটা ডিজিটাল সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোভাইড করবো। এই এখন যেভাবে আমরা করি এটা আসলে খুবই কনফিউজিং সবার জন্য, আমাদের জন্য কনফিউজিং, ব্যবসার জন্য তো অবশ্যই কনফিউজিং, আমার নিজের জন্য কনফিউজিং, আমিও নিজে ঠিক শিওর না যে এটা কিভাবে কাজ করে। সো মিডিয়াম টু লং টার্মের মধ্যে আপনারা একটা ম্যাটেরিয়াল চেঞ্জ দেখতে পারবেন। এটা নিয়ে আসলে অলরেডি ব্যাকএন্ডে একটা কাজ করা হচ্ছে। বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি নৌবাহিনীর প্রধান দপ্তরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করেন নৌবাহিনীর একটি সুসজ্জিত দল। সাক্ষাতে নৌবাহিনী প্রধানের সাথে কৌশলাদি বিনিময় করেন তিনি। এ সময় দুই দেশের পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ বৈঠক হয়। এছাড়া দুই দেশের সশস্ত্র বাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা। গত বছর 5 আগস্ট আশুলিয়ার 6 জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। কাল এই মামলায় সাক্ষ্য গ্রহণ। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ার 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনুসহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। চলতি মাসের 29 তারিখের মধ্যেই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন। এছাড়া এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 5 দিনের সাক্ষ্য গ্রহণ ও ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলের 6 জনকে হত্যা মামলায় 7ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এনটিআরসি এর 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত শিক্ষকদের 2 দাবি মেনে নেওয়া হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন শিক্ষা উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান শিক্ষা সচিব রেহানা পারভিন। সকালে 2 দাবি নিয়ে রাজধানীর শাহবাগে অবস্থান নেন এনটিআরসি এর নিবন্ধিত 18তম শিক্ষক নিবন্ধনের সুপারিশ বঞ্চিতরা। তারা বলছেন, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ 16,000 প্রার্থীকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিতে হবে। এর আগে গত 19 আগস্ট 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে 1 লাখের বেশি পদের বিপরীতে মাত্র 41,500 প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়।
আগামীকাল ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মোট 12 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। রোববার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম এ কথা জানান। প্রতিটি পুরস্কারের মূল্যমান 1 লাখ টাকার প্রাইজ বন্ড। প্রত্যেককে একটি সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়া হবে। 5টি ক্যাটাগরিতে মোট 12 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয় 5টি ক্যাটাগরির প্রতিটিতে 3 জনকে এই পুরস্কার দেওয়ার সুযোগ থাকলেও উপযুক্ত প্রার্থী না পাওয়ায় এবার 12 জন এই পুরস্কার পাচ্ছেন। আইনের আওতায় আমরা একটা নীতিমালা প্রণয়ন করেছি কিভাবে তাদেরকে বাছাই করব। সেই বাছাই প্রক্রিয়াটা দীর্ঘ একটি লম্বা বাছাই প্রক্রিয়া, উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে। তারই প্রেক্ষিতে নির্বাচিত করা হয়েছে এবং আমরা 12 জন যুব, নারী এবং মহিলা এবং নারী তাদেরকে আমরা এখানে নির্বাচিত করেছি। যারা উদ্যোক্তা বিভিন্ন ক্ষেত্রে আমাদের যুব নারী আছেন আমাদেরকে অনুপ্রাণিত করা এবং মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে যখন এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করবে তারা আরও অনুপ্রাণিত হবে। বিশ্ববিদ্যালয়গুলো লেজুর ভিত্তির রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। এ সময় তিনি অভিযোগ করে বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেওয়ার পরিবর্তে সাদা নীল দলের প্রতিনিধি নিয়োগেই বেশি ব্যস্ত থাকে। রোববার জাতীয় প্রেস ক্লাবে নওয়াব ফজলুন নেসা সরকারি কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। আপনার হাত ধরার মাধ্যমে যদি আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানটা যদি দাঁড়িয়ে যায়, একটা মানসম্মত শিক্ষা দেয় এবং কতগুলো ছেলে মেয়ের জন্য জীবনের জন্য নূতন সম্ভাবনার দ্বার, তাদের ভবিষ্যতের জন্য সম্ভাবনার উন্মোচিত করে দেয়, তাহলে কিন্তু এটা হবে ওই যে আমরা যারা পরকালে বিশ্বাস করি, ইহকালে তো ভালো হবেই, পরকালেও এটা আপনার জন্য মঙ্গলকর হবে। এখন চারদিকে দিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের 3 নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। সোমবার সকাল থেকে জাতীয় সঞ্চালক লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস যুক্ত হবে। রশিদপুরের 3 নম্বর কূপ থেকে চূড়ান্ত উৎপাদনে যাওয়ার আগে রোববার দিনভর গুণগত মান ও নিরাপত্তা পরীক্ষা করা হয়। গ্যাসের তাপমাত্রা, চাপ, কম্প্রেসর ও মিটারিং সিস্টেমের কার্যকারিতা নিশ্চিতের পর রাতে উৎপাদন প্রক্রিয়ার সফলতা আসে। এর আগে গত 2 মাস ধরে ওয়ার্ক ওভারের কাজ শুরু করে বাপেক্স। 73 কোটি টাকা ব্যয়ে শেষ হয় এই কাজ। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ বলছে, কূপটিতে প্রায় 25 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। আগামী 10 বছর এই কূপ থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। কূপটিতে মজুদ গ্যাসের বর্তমান বাজার মূল্য প্রায় 4,700 কোটি টাকা। এখানে ডেইলি 8 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। যে জোনটায় আমরা এখন কমপ্লিট করলাম, আপার জোন, এই জোনের যথেষ্ট ভালো রিজার্ভ কিন্তু এখনও আমাদের রয়েছে 3D সাইসমিক সার্ভের ফলাফলে। তো আমরা আশা করছি যে আগামী 10 বছর এই কূপটি রান করে যাবে এবং সেখানে 25 BCF গ্যাস প্রাপ্তির একটা সম্ভাবনা আছে। আমরা পারস্পরিক বর্তমানে মন্ত্রণালয়, পেট্রোবাংলা এবং আমাদের কোম্পানিগুলির সামগ্রিক প্রচেষ্টায় আমাদের যে 50 কূপ এবং 100 কূপের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা কিন্তু সমবেতভাবে এগিয়ে যাচ্ছি। আমরা অপটিমিস্টিক এবং আমাদের যেই প্রাক্কলন বাপেক্স এবং জেএফএলের যে কর্মকর্তারা, তারা এই গ্যাসটা কোথা থেকে আসবে, আগে পানি সহ আসতো, এখন পানি ছাড়া আসতেছে, এই যে কাজটা করলেন এটা তো ওনাদের এই প্রজ্ঞা দিয়েই করলেন। সাভারের আশুলিয়ায় ভাড়া বাসা থেকে শিশুসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বগুড়ার ধনুট এলাকার রুবেল আহমেদ এবং তার স্ত্রী সনিয়া আক্তার ও তাদের 6 বছরের মেয়ে
জমিলা। স্থানীয়রা জানায় রুবেল রাজমিস্ত্রির কাজ করতেন আর সনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তবে রোববার সারাদিন ঘর থেকে বের না হয় ডাকাডাকি করেন আশপাশের প্রতিবেশীরা। পরে সাড়া না পেয়ে জানালা দিয়ে রুবেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় ও তার স্ত্রী সন্তানকে বিছানায় উপরে পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মর্গে। প্রাথমিক ধারণায় স্ত্রী ও কন্যা সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা পুলিশের। নারায়ণগঞ্জে ২৫০০ পুকুরে গোসল করতে নেমে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সাইজাদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইজাদি গ্রামের আবুল হোসেনের ৭ বছরের ছেলে আনিসুর রহমান আনিস ও একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ৫ বছরের ছেলে জাহিদুর রহমান জাহেদ। স্থানীয়রা জানায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আনিস ও জাহেদ। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা। পরে দুপুর ১২টার দিকে তাদেরকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর উপজেলার ঝিংজা ইউনিয়নে এক ব্যক্তিকে হত্যা ও তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বিরেল চাকমা নামের আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত 11:30টার দিকে উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজ আবাসিক এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ভুক্তভোগী এবং তার স্ত্রী ৩ দিন আগে রাঙামাটি থেকে বিরেল চাকমার বাসায় ওঠেন। এরপর ভুক্তভোগীর স্ত্রীকে কুপ্রস্তাব দেন। এক পর্যায়ে অভিযুক্ত বিরেল চাকমা দা দিয়ে আঘাত করলে নিহত হন রঞ্জন। পরে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে বিরেল চাকমা। বাসার বাইরে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। আটক করা হয় অভিযুক্ত বিরেল চাকমাকে। ধর্ষণের শিকার নারীকে অসুস্থ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। নিখোঁজের ৪০ ঘণ্টা পর নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা জানায় সকালে 9:45টার দিকে পাঁচহাট গ্রামের কিনারায় 2 জনের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। আর দুপুরে আরও 1 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শুক্রবার বিকেলে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকার ধনু নদে মাছ ধরার নৌকায় ধাক্কায় স্পিডবোট উল্টে 3 শিশু ও 1 নারী নিখোঁজ হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় রোজিনা আক্তার নামের একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI এর ISO কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট অর্জন করল ACI এর হাইজিন প্রোডাক্টস ফ্যাক্টরি। পণ্যের মান, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, স্বাস্থ্যবিধি উৎপাদন ক্ষমতা সহ বিভিন্ন বিষয় মূল্যায়নের ভিত্তিতে এই সার্টিফিকেট প্রদান করে সংস্থাটি। ISO সনদপ্রাপ্ত এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে বাচ্চাদের টুইঙ্কেল বেবি ডাইপার এবং ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। এছাড়াও এখানে তৈরি হচ্ছে ACI বেবি কেয়ার, অ্যাডাল্ট কেয়ার এবং ফ্যামিলিন হাইজিনের নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। রোববার ISO সার্টিফিকেশন প্রাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ACI হাইজিন প্রোডাক্টসের বিজনেস ডিরেক্টর খন্দকার ইস্তিয়াক আহমেদ এবং জেনারেল ম্যানেজার মিজানুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নির্বাচনের ক্ষমতাসীন আর বিরোধী দলের পাল্টাপাল্টি বাক্যবাণে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। আসাম সফরে গিয়ে বিরোধী দল কংগ্রেসের তুমুল সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুপ্রবেশের দায় কংগ্রেসের ওপর চাপিয়ে বলেন, বিরোধী দল অনুপ্রবেশকে উৎসাহিত করেছিল বলেই তাই তার সরকারকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। সমালোচনার পাশাপাশি কংগ্রেসকে সতর্ক করেন তিনি। বলেন, জনগণই তার ঈশ্বর, অন্য কারো প্ররোচনা তাকে পথভ্রষ্ট করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে নিজ দলের অবস্থান পাকাপোক্ত করতে ভারতের তামিলনাড়ু রাজ্য জুড়ে প্রচারণায় নেমেছেন থালাপতি বিজয়। রোববার দ্বিতীয় দিনের সমাবেশে জনসমুদ্রে রূপ নেয় ত্রিচু শহর।
আগামী 20 ডিসেম্বর পর্যন্ত রাজ্যের 38টি জেলায় সমাবেশ করবেন তিনি। তামিলনাড়ু জুড়ে জনসমাবেশ করতে 13 সেপ্টেম্বর থেকে নিজ দলের প্রচার যাত্রায় নেমেছেন থালাপতি। রোববার দ্বিতীয় দিনের সমাবেশ জনসমুদ্রে রূপ নেয় ত্রিচুর শহরে। জনসমর্থন পেতে ডিএমকে এবং বিজেপির দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন টিভিকের এই নেতা। আসন্ন নির্বাচনে জনগণ সঠিক জবাব দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন থালাপতি। বলেন, দারিদ্র্য, পরিবারতন্ত্র এবং দুর্নীতিমুক্ত তামিলনাড়ু এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে কাজ করবে তার দল। ছয় মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে কথা বলেন তিনি। এ সময় আগামী বছরের 5 মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান সুশীলা কার্কি। নির্বাচন আয়োজনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে জেন জি প্রজন্মের ভাবনা অনুযায়ী কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে সরকার বিরোধী বিক্ষোভ শেষ হলেও প্রাণহানি বেড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। সম্মিলিত সামরিক মহড়ার কারণে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াকে নেতিবাচক ফলাফল ভোগ করতে হতে পারে বলে সতর্ক করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং। রোববার এমন তথ্য দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। আগামী সোমবার থেকে বার্ষিক সামরিক মহড়া ফ্রিডম এজ শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ও মিসাইল হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আকাশ ও নৌপথে অভিযান এবং সাইবার সক্ষমতা উন্নত করার পরিকল্পনা আছে এই 3 দেশের। দক্ষিণ কোরীয় সেনাবাহিনীকে সতর্ক করে কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং মন্তব্য করেছেন, ভুল জায়গায় ত্রিদেশীয় শক্তি প্রদর্শন খারাপ পরিণতি ডেকে আনতে পারে। সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো রাশিয়া থেকে তেল কেনা বাদ দেওয়া সহ সুনির্দিষ্ট কিছু শর্ত মানলে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত ওয়াশিংটন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধ ইস্যুতে সমঝোতার আসতে বারবার রাশিয়াকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ক্রেমলিনে নিয়ে কোনো প্রক্রিয়ায় না দেখানোর এবার মস্কোর ওপর বড় ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ না করলে ন্যাটোকে চীনের ওপর 50 থেকে 100% শুল্ক আরোপের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। এই তালিকায় তৃতীয় স্থানে আছে তুরস্ক। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 32 সদস্য রাষ্ট্রের মধ্যে তুরস্ক ছাড়াও মস্কো থেকে খনিজ তেল আমদানি করে হাঙ্গেরি ও স্লোভাকিয়া। টি-20তে 140 এখন আর আদর্শ রান নয়। হংকংয়ের বিপক্ষে রান রেট বাড়িয়ে নেয়ার সুযোগ ছিল। টি-20তে প্রচেষ্টা আরও ভালো হওয়া দরকার। টাইগার ক্রিকেটারদের এসব নিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। আমাদের অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করতে হবে, কারণ ব্যাটিংয়ের যে ধারাবাহিকতা আমি দেখছি, কিন্তু আমরা ওরকম সাকসেস হতে পারছি না। আমার মনে হয় যে কালকে আরও 20টা রান করলে হয়তো বা ম্যাচটা আমরা এতে মানে জিততে পারতাম। এটা বলা ডিফিকাল্ট, বাট তারপরে টি-20তে 140 এটা কিন্তু কোনো স্কোর না। আর এর আগে যেটা আমরা ম্যাচ খেলেছিলাম আপনার মোস্ট প্রবলি হংকংয়ের সাথে, তো আমার মনে হয় তখন কিন্তু আমাদের রান রেটটা কিন্তু বাড়ানো উচিত ছিল। কারণ আপনি গতকাল ম্যাচটা জিতলেও কিন্তু আপনি কনফার্ম হতেন না যে আপনি সুপার 4-এ যাবেন কি না। সো আমার মনে হয় যে এগুলো প্লেয়ারদেরকে এগুলো অনেক ভালোভাবে বুঝতে হবে, এবং কালকে একটা ভালো অপরচুনিটি ছিল, ওটা আমাদের জন্য ব্যাকফুট আমাদেরকে ফেলে দিয়েছে। 21 ক্লাব ও 119 খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে জাতীয় রেড 6 স্নুকার চ্যাম্পিয়নশিপ। ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত হবে সব খেলা। সারা দেশ থেকে অংশ নিচ্ছেন খেলোয়াড়রা। গেল কয়েক বছর টানা ইভেন্ট আয়োজন করে আসছে ফেডারেশন। ব্যয়বহুল খেলা হওয়ায় সরকারের কাছে সহায়তাও চেয়েছে
কর্তারা, বিশেষ করে বোর্ড ও খেলার সরঞ্জামের ওপর শুল্ক কমালে আরও অনেকেই এ খেলায় যুক্ত হতে পারত বলে বিশ্বাস তাদের। চলতি আসরে সফলতার সাথে আয়োজনের আশা তাদের। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই খেলাকে জনপ্রিয় করতে সংবাদ মাধ্যমগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।